হামজার কাহিনী পার্ট 2। প্রথম ভাগে আমরা হামজার ভেতরে সেই আগুন দেখেছিলাম যা পুরো লয়ারিকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল। কিন্তু সেই আগুন কিভাবে জ্বলেছিল এবং সে কোন দুঃখ ও ক্ষোভ চেপে রেখেছে তা আমরা এই পর্বে দেখব। কাহিনী শুরু হয় হামজা ওরফে জশকিরাতের অতীত থেকে, যেখানে সে তার পরিবারের সাথে ছবি তুলছে কারণ সে সেনাবাহিনীতে চাকরি পেয়েছে এবং প্রশিক্ষণের জন্য যাচ্ছে। পুরো পরিবার খুব খুশি। এখানে তার বোন, বাবা, মা এবং বন্ধু পিন্ডাকে দেখা যায়। কাহিনী কয়েকদিন এগিয়ে যায়। আমরা জশকিরাত ও পিন্ডাকে দেখি, যারা উত্তরপ্রদেশের এক রাজনীতিবিদের কাছে এসেছে। এই রাজনীতিবিদ পাউডারের মাদক ব্যবসা করে এবং এখানে পিন্ডার বাবার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, তাই সে কিছু পাউডার নিতে এসেছে। এই রাজনীতিবিদের নাম আতিফ আহমদ। আতিফ পিন্ডাকে জিজ্ঞেস করে, তোমার সাথে এই ছেলেটিকে? পিন্ডা জানায় যে সে তার বন্ধু এবং সেনাবাহিনীতে আছে। এটা শুনে আতিফ হাসতে থাকে। পিন্ডা আতিফের কাছ থেকে কিছু অস্ত্রও নেয়। কেন তা আপনারা পরে জানতে পারবেন। এখান থেকে দুজন সরাসরি নিজেদের গ্রামের দিকে রওনা হয় এবং একটি বাড়ির সামনে এসে থামে। দুজনের চোখেই রক্ত দেখা যায়, যেন তারা কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে। পিন্ডা জিজ্ঞেস করে, আরও একবার ভেবে দেখ, এটাই কি একমাত্র পথ? পিন্ডা বলে, আমার স্বপ্ন ছিল তোকে উর্দিতে দেখব, কিন্তু জশকিরাত বলে, ঈশ্বর চাইলে উর্দি পরের জন্মে পড়ব, কিন্তু এই জন্মে আমাকে পরিবারকে দেখতে হবে। সে তার থেকে বন্দুক নিয়ে সরাসরি সেই বাড়িতে ঢুকে পড়ে এবং এক ব্যক্তিকে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? সেই লোক জানায় যে নিচে আছে। জশি বারবার তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু সে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তখনই জশি তাকে গুলি করে দেয়। আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর নগ্ন নৃত্য। মনে হচ্ছিল যেন জশির ভেতরে কোনো শয়তান ঢুকে গেছে। সে একে সবাইকে মারতে থাকে এবং সবাইকে জিজ্ঞেস করে, আমার বোন কোথায়? এভাবে সে একাই পুরো পরিবারকে শেষ করে দেয়। কিন্তু শেষ লোকটি জানায় যে তার বোন টিল্লু পাম্পের কুঠিতে আছে। সে সরাসরি সেখানে পৌঁছায় এবং দেখে যে তারা তার বোনের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে। জশি তাকে দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বোনকে জড়িয়ে ধরে। এখান থেকে দৃশ্য আদালতে পৌঁছায়, যেখানে সবকিছুর পেছনের কারণ জানা যায়। জশির বাবাকে এক স্থানীয় এমএলএ কাম গ্যাংস্টার জমির চক্করে খুব মেরেছিল এবং গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল। এতেও যখন তাদের মন ভরেনি, তখন তারা তার দুই বোনের সাথে অপকর্ম করে এবং বড় বোনকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর ছোট বোনকে অপহরণ করে নিজেদের কাছে রেখে দেয়। এখন বোঝা যায় জশির ভেতরে কেন এত ক্ষোভ। মামলা দেখে বিচারক জশিকে ফাঁসির সাজা শোনান কারণ সে 12 জনকে মেরেছিল। সেখান থেকে বের হওয়ার সময় সে তার মা ও বন্ধুর সাথে দেখা করে। পিন্ডা তার বোনকে ভালোবাসত এবং জশি তাকে বোনের খেয়াল রাখার কথা বলে। এবার জশিকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই কিছু গুন্ডা তার ওপর হামলা করে তাকে তুলে নিয়ে যায়। পর মুহূর্তে যখন তার চোখ খোলে, তখন অফিসার সুশান্ত তার সামনে বসেছিলেন। তাকে কোনো গুন্ডা বাঁচায়নি, বরং ইন্ডিয়ান এজেন্সি বাঁচিয়েছে, কারণ তারা জশির ভেতরে এক আগুন দেখেছিল এবং তারা সেই আগুনকে স্ফুলিং দিয়ে একটি উদ্দেশ্য দিতে চায়। ঠিক তখনই অজয় সান্যালের এন্ট্রি হয়। তিনি জশকিরাতের দক্ষতা চিনে নেন এবং বলেন যে এমন মানুষ শতাব্দীতে একবার জন্মায়। তাই তিনি তাকে ভারতের গোয়েন্দা সংস্থায় কাজ করার জন্য বলেন। কিন্তু সে এখন দুনিয়ার চোখে মৃত এবং সে নিজের পরিবারের সাথে আর কখনো দেখা করতে পারবে না। পাশাপাশি সে যদি তাদের শর্তে রাজি হয়, তবে তার মাকে প্রতি মাসে 30,000 টাকা পেনশন হিসেবে দেওয়া হবে। জশির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। এখান থেকে সে সরাসরি কাবুল পৌঁছায়, যেখানে লয়ারি যাওয়ার জন্য সে একটি নোট পায়। এখানে জশি শেষবারের মতো তার পরিবারের ছবি দেখে এবং তার চোখে জল চলে আসে। সে জানে যে পথে সে পা বাড়িয়েছে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। সে সেই ছবি পুড়িয়ে ফেলে এবং এখান থেকেই হামজার জন্ম হয়। সে আলমের সাথে দেখা করে এবং তাকে এই পুরো কাহিনী শোনাচ্ছিল। যেমনটা আমরা জানি যে আলমও একজন ভারতীয় এজেন্ট। এর পরের দৃশ্যেই আমরা রহমান ডাকাতকে দেখি, যে এখন মৃত এবং পুরো লয়ারিতে শোক পালন করা হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা আরশাদ পাপ্পুকে দেখি, যে নিজেকে লয়ারির নতুন বাদশা ঘোষণা করে। সে ভাবে যে রহমান এখন নেই এবং এবার সে রাজত্ব করবে। কিন্তু এখানে অন্যদিকে মেজর ইকবাল এসপি চৌধুরীর সাথে দেখা করে জিজ্ঞেস করে যে সে কেন রহমানকে মারল। এখানে এসপি তাকে একটি মিথ্যা গল্প শোনায় যে বড় সাহেবের একটি জমি ছিল
এবং রহমান সেটি দখল করে বসেছিল, তাই আমাদের এটা করতে হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রাস্তায় ভিড় দেখি, কারণ এই লোকেরা প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে দেয়, কারণ সে তার দোকান মেজরকে দিতে অস্বীকার করেছিল। এই লোকেরা মিথ্যা গুজব ছড়ায় যে সে ইসলামকে অপমান করছে এবং তারপর তাকে পুড়িয়ে মারা হয়। কাহিনী এখন উজাইর বালুচের দিকে ঘোরে, যে তার ভাইয়ের মৃত্যুর পর পুরোপুরি পাগল হয়ে গেছে। সে যে কোনোভাবে এসপি চৌধুরীকে মারতে চায়, তার চৌধুরীর কাটা মাথা চাই। কিন্তু হামজা বোঝায় যে চৌধুরীর চারপাশে রেঞ্জার্স ঘোরে এবং চৌধুরীর আগে আমাদের আরশাদ পাপ্পুকে শিক্ষা দিতে হবে, কারণ সেই রহমানের খবর এসপি কে দিয়েছিল। আর এটা প্রমাণ করার জন্য হামজা রিজওয়ানকে ডাকে, যে আরেকজন ভারতীয় এজেন্ট এবং এখন আরশাদ পাপ্পুর গ্যাংয়ে ছিল। তার কথা শুনে উজাইরের বিশ্বাস হয় যে হ্যাঁ, আরশাদ পাপ্পু এই সবকিছুর সাথে জড়িত। আর এখান থেকেই শুরু হয় লয়েরি গ্যাংওয়ার। একদিকে উজাইর বালোচ, অন্যদিকে আরশাদ পাপ্পু। এই লড়াই বেশ অনেক দিন চলে। এর সুযোগ নিয়ে হামজা আরশাদ পাপ্পুর গ্যাং খতম করতে চায়, কিন্তু আরশাদ পাপ্পু কারোর হাতে আসছে না। ঠিক এখানে হামজা একটি বুদ্ধি দেয় যে পুরো লয়েরি জ্বালিয়ে দাও, আরশাদ নিজে বাইরে আসবে। তাই এখন সব জায়গায় ধ্বংসলীলা শুরু হয় এবং আরশাদ ভয় পেয়ে সরাসরি জামিলকে ফোন করে। জামিল বলে যে তোমাকে এখন ওখান থেকে যে কোনোভাবে বেরিয়ে আমার দুধের ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে আমি তোমাকে বাঁচাব। আরশাদ সরাসরি ফ্যাক্টরিতে পৌঁছায়, কিন্তু সেখানে হামজা ও উজাইর আগে থেকেই তার অপেক্ষা করছিল এবং তারা তাকে খুব মারে। তারপর লয়ারির রাস্তায় এনে সবার সামনে তার গলা কেটে তার মাথা দিয়ে ফুটবল খেলে, যা দেখে সবার মনে আতঙ্ক ও ভয় ঢুকে যায় যে এখন লয়ারির নতুন বাদশা উজাইর বালোচ। কিন্তু এখন লয়ারিতে সব জায়গায় লাশ ঝুলছে এবং এতে অসন্তুষ্ট হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জামিলকে খুব বকাঝকা করেন যে এখন জনগণ তার ইস্তফা চাইছে, কারণ এত রক্তপাত হয়েছে। তাই এখানে মেজর বলে যে আমাদের এখন জনগণের নজর ঘোরাতে হবে এবং কিছু বালোচ ছেলেকে কলেজ থেকে তুলে তাদের জঙ্গি ঘোষণা করতে হবে, যাতে জনগণ এই কথা ভুলে যায় এবং আমরা আমাদের কাজ করতে পারি। আর পিএম বলেন যে আমরা এখন পিএসি পার্টির সাথে আমাদের জোট ভেঙে দিচ্ছি, কারণ খুব বদনাম হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পিএসি পার্টি বালোচ জনগণের পার্টি। আর জামিল বলে যে আমাদের উজাইরকে এখন জেলে পাঠিয়ে দেওয়া উচিত, যাতে কিছুদিনের জন্য শান্তি থাকতে পারে। যখন উজাইর এই কথা জানতে পারে, তখন হামজা তাকে দুবাই যাওয়ার কথা বলে, কারণ এখানে থাকা তার জন্য নিরাপদ নয়। কিন্তু সেখানেও সে নিজের ফিল্ডিং সেট করে রেখেছিল। সেখানে পৌঁছানোর সাথে সাথেই দুবাই পুলিশ তাকে ধরে ফেলে। এখানে এসপি চৌধুরী কিছু নির্দোষ বাচ্চাকে জঙ্গি বলে মেরে দেয়, যার মধ্যে বালোচ নেতার ছেলেও ছিল। এতে সে খুব ক্ষুব্ধ হয়, সে এর বদলা নেবে, কিন্তু সঠিক সময়ে। এখানে এখন লয়ারির সিংহাসন খালি এবং এক রাজা বাকি আছে, হামজা। তাই এখন পুরো লয়ারই তার। এখানে হামজা জানতে পারে যে জারদারির পার্টি তার সঙ্গ ছাড়ছে, তাই সে বিরোধী দলের সাথে হাত মেলায় এবং সেই পার্টি নওয়াজ শফিক চালায়। অর্থাৎ এখন পাকিস্তানের ক্ষমতা উল্টাতে চলেছে। নির্বাচন হয় এবং নওয়াজ শফিকের পার্টি জিতে যায়। আর একবার এখন হামজা পুরো লয়ারিতে রাজত্ব করে এবং এর সাথে সাথেই সে বাবাও হয়েছে। এখানে আমরা মেজর ইকবালের পরিবারের সাথে দেখা করি, যার বাবা সবসময় তাকে অপমান করেন যে সে নপুংসক এবং সে ভারতকে ধ্বংস করতে পারেনি। আমরা জানি যে ইকবালের বাবা একজন ব্রিগেডিয়ার ছিলেন যখন ৭১-এর যুদ্ধ হয়েছিল। এসব শুনে মেজর ইকবাল রাগ করলেও কিছু বলে না। এরই মধ্যে এখন হামজা বালোচ নেতাদের সাথে দেখা করে এবং তাকে শের-এ বালোচ উপাধি দেওয়া হয়, যা আগে রহমানের কাছে ছিল। অর্থাৎ এখন তার কাছে সব বালোচ ও জনগণের সমর্থন আছে। পরের দৃশ্যে আমরা এমন একজনের সাথে দেখা করি, যার মাধ্যমে কাহিনীর প্লট খুলতে চলেছে, অর্থাৎ বড় সাহেবকে। আমরা তা জানতে পারি। মেজর হামজাকে এক বিশাল আলিশান প্রাসাদে নিয়ে যায় এবং সেখানে আমরা দাউদ ইব্রাহিমকে দেখি। হ্যাঁ বন্ধুরা, সেই বড় সাহেব। দাউদ বলে যে যখন থেকে চায়ওয়ালা দেশে এসেছে, আমাদের লোকদের মধ্যে ভয় বেড়ে গেছে। এখানে হামজা দাউদকে দেখে পুরোপুরি অবাক। অন্যদিকে দাউদ এক নতুন পরিকল্পনা করেছে, যাতে সে ভারতকে ক্ষতি করতে পারে। সে ভারতের নির্বাচনে টাকা পাঠাতে চায়, যাতে সে নিজের লোককে জেতাতে পারে এবং যা খুশি করাতে পারে। আর অন্যদিকে তারা পাকিস্তান থেকে ভারতে ড্রাগস বিক্রি করবে, যা থেকে অনেক মুনাফা হবে এবং সেই মুনাফা দিয়ে তারা আরও বন্দুক কিনবে এবং ভারতের ক্ষতি করবে। এর জন্য ভারত থেকে কিছু ছেলেকে ডাকা হয় এবং এই ছেলেদের মধ্যে পিন্ডা ছিল। হ্যাঁ, সেই পিন্ডা জশির বন্ধু এবং এখন সে পাউডারের ব্যবসা করে। হামজা তাকে দেখে ভয় পেয়ে যায় যে সে তাকে চিনে ফেলতে পারে, কিন্তু নেশায় থাকার কারণে সে তাকে চিনতে পারে না। এই সব কিছুর মধ্যে আমরা জহুর মিস্ত্রিকে দেখি। হ্যাঁ,
সেই জঙ্গি যে ভারতের প্লেন হাইজ্যাক করেছিল এবং পালিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল এবং আজ সে পাউডারের ব্যবসা করে। এখন তারা জানতে পারে যে সব মাল বিক্রি করলে 150 কোটির মুনাফা হবে, যা দিয়ে তারা বন্দুক কিনবে। এই খুশিতে রাতে পার্টির আয়োজন করা হয় এবং এখানে পিন্ডা হামজাকে বাথরুমের বাহানায় সাথে নিয়ে যায় এবং একটি রহস্য উন্মোচিত হয়। সে হামজাকে চিনে ফেলেছিল যে সে তার বন্ধু জশি। সে তাকে জিজ্ঞেস করে, তোর বাড়ির কথা মনে পড়েনি? তুই ফিরে আসিসনি? হ্যাঁ, আমার তো আগেই সন্দেহ হয়েছিল, কারণ প্রতি মাসে তোর মায়ের অ্যাকাউন্টে 30,000 টাকা আসত। এখানে হামজা তাকে বোঝায় যে তার এই ডিল করা উচিত নয়, কারণ এর ফলে অনেক লোক মারা যাবে। কিন্তু পিন্ডা বলে যে তুই আমাকে শেখাবি? তুই নিজে একজন জঙ্গি হয়ে গেছিস। আর এই চক্করে এই দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং পিন্ডা মারা যায়। এখন যদি বাইরে সবাই জানতে পারে যে সে মারা গেছে, তবে সবার সন্দেহ হামজার ওপর যাবে, তাই সে চুপচাপ বাইরে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর শোরগোল শুরু হয় এবং আমরা পিন্ডার কাছে আলমকে দেখি। হ্যাঁ বন্ধুরা, সে সব দোষ নিজের ওপর নিয়ে নিয়েছে। কিন্তু এসপি জিজ্ঞেস করে যে সে এমন কেন করল, তখন সে কোনো উত্তর দেয় না। তাই সে বুঝে যায় যে সে একজন ভারতীয় এজেন্ট। আর যখন হামজা জানতে পারে যে আলম ধরা পড়েছে, তখন সে তাকে গুলি করে দেয়, কারণ এতে এখন তার রহস্য ফাঁস হতে পারত। আর সে কারণ দেখায় যে সে তার ঘরে ঢুকে রক্তপাত করছিল, তাই সে তাকে মেরেছে। কিন্তু এই কথা কোথাও না কোথাও এসপি চৌধুরীর মনে খচখচ করতে থাকে। তাই সে তার সাথীকে হামজার ওপর নজর রাখতে বলে। আর এলিনা এসব কথা দূর থেকে শুনছিল। সে দৌড়ে ঘরের তল্লাশি শুরু করে এবং তখনই সে হামজার ডায়েরি পায়, যাতে তার সব রহস্য লুকিয়েছিল। এটা দেখে সেও বুঝে যায় যে হামজা একজন এজেন্ট এবং তার আসার সাথে সাথেই সে তার ওপর বন্দুক তাক করে এবং তাকে সত্যি কথা বলতে বলে। এখন হামজা এখানে ফেঁসে গেছে, তাই সে তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় এবং বলে যে তার আসল নাম হামজাও নয়। এবং তোমার কি মনে হয় যে এখানে পাকিস্তানে সব ঠিক চলছে? এখানেও তোমার লোকেরা নির্দোষদের মারছে। আর এসব শুনে এলিনা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে এটাও জানায় যে এসপি চৌধুরী এখন তার ওপর সন্দেহ করতে শুরু করেছে। এই কথা শুনে হামজা বুঝে যায় যে এবার এসপির ফিল্ডিং সেট করতে হবে। আর সে সরাসরি বালোচ নেতার কাছে পৌঁছায়, যে আগে থেকেই এসপির পেছনে পড়ে আছে। সে তাকে পুরো পরিকল্পনা জানায় যে কাল উজাইর বালুচ পাকিস্তান ফিরে আসছে এবং এসপি তাকে মারতে চলেছে। এই বাহানায় আমরা তাকে রাস্তায় বোমা দিয়ে উড়িয়ে দেব। পরের দিন আসে এবং এসপির কাছে হামজার ফোন আসে। সে তাকে জানায় যে যে পথ দিয়ে আপনি যাচ্ছেন সেখানে কিছু বালচ ছেলে দাঁড়িয়ে আছে, তাই আপনি অন্য পথ দিয়ে যান। কিন্তু এসপি আগে থেকেই জানত যে হামজা তার ফিল্ডিং সেট করতে চলেছে, তাই সে নিজের জায়গায় একজন জুনিয়রকে পাঠায় এবং নিজে অন্য কোনো পথ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সে ভুলে গিয়েছিল যে হামজা তারও বাপ। সে গাড়ি নিয়ে বেরোনোর সাথে সাথেই একটি ছেলে তার পিছু নিতে থাকে এবং যেমনই সে হাইওয়েতে পৌঁছায়, সে তার গাড়িকে ধাক্কা মারে, যার ফলে এক বিশাল বিস্ফোরণ হয় এবং এসপি চৌধুরীর অন্ত ঘটে। অর্থাৎ আরও একটি কাঁটা পরিষ্কার হয়ে গেল। এসপির মৃত্যুতে সবাই দুঃখী ছিল, বিশেষ করে তার জুনিয়র, যাকে সে হামজার পেছনে লাগিয়েছিল। আর সে এখন নিজের তদন্ত আরও জোরদার করে দেয়। এদিকে উজাইর বালোচ পাকিস্তান ফিরে এসেছে এবং তাকে 12 বছরের সাজা শোনানো হয়। আর হামজা তাকে বলে যে তার কিছুদিনের সময় চাই, তারপর সে তাকে বের করে আনবে। কিন্তু আমরা সত্যিটা জানি যে সে কখনো এমন কাজ করবে না, কারণ তাকে লয়ারিতে রাজত্ব করতে হবে। সবাইকে সেটেল করার পর সে দুবাই পৌঁছায় অজয় সান্যালের সাথে দেখা করতে এবং তাদের জানায় যে পাকিস্তান ভারতের 60,000 কোটি টাকার জাল নোট পাঠাতে চলেছে এবং আমাদের দ্রুত কিছু করতে হবে। অজয় সান্যাল বুঝে যান যে কিছু না করলে ভারতের ধ্বংসলীলা নেমে আসবে। আর ঠিক এর পরের দৃশ্যেই আমরা দেখি যে ভারতে 500 এবং 1000 টাকার নোট বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা দেখে মেজর ইকবাল পাগল হয়ে যায়, কারণ তাদের মিশন এখন ব্যর্থ হয়েছে। তারা যে মুদ্রা ছেপেছে তা এখন বেকার। আর এটা দেখে জাভেদ ব্যাপারী যে এই নোটগুলো ছেপেছিল, সে এখন পাগল হয়ে গেছে। এখন এত টাকা দিয়ে সে কী করবে? তাই সে হামজাকে ফোন করে বলে যে, ইয়ার হামজা, আমাকে বাঁচা, নয়তো বড় সাহেব আমাকে মেরে ফেলবে, আমাকে কোনো পথ দেখা। হামজা তাকে ওপরের পথ দেখিয়ে দেয়, মেরে ফেলে এবং সব টাকা জ্বালিয়ে দেয়। এদিকে ভারতে আতিফ আহমদ জেলে যায়, কারণ সে অনেক ভুল কাজ করেছিল। ঠিকের পরের মুহূর্তেই হামজা এখন পুরোপুরি স্বাধীন। পাকিস্তানে মৌজুদ যতজন লোক আছে এবং যারা ভারতের বিরুদ্ধে কোনো জঙ্গি ষড়যন্ত্র করেছে, সে তাদের সবাইকে মারা শুরু করে। একে একে পাকিস্তানের সব জায়গায় জঙ্গিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আর শেষে সে সেই জহুর মিস্ত্রির কাছে পৌঁছায় এবং তাকেও মৃত্যুর কোলে পাঠিয়ে দেয়। এসব দেখে দাউদও অগ্নিশর্মা হয়ে যায় এবং সে মেজর ও হামজাকে ডাকে। সে বলে যে খুঁজে বের করো এটা কে করছে, এবং সাথে কিছু জঙ্গিকে ভারতে পাঠানোর কথাও বলে। এখন এখানে হামজা দাউদকে মারার জন্য হাতে একটি কেমিক্যাল নিয়ে আসে, কিন্তু যেমনই সে তাকে ছুঁতে যাবে সেখানে এক নার্স চলে আসে এবং দাউদ বেঁচে যায়, অর্থাৎ হামজা এক শেষ সুযোগ হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা দেখি যে আতিফ আহমদকেও মেরে ফেলা হয়, আর সেই এসপি জুনিয়র যাকে এসপি হামজার পেছনে লাগিয়েছিল, এখন সে পুরো সত্যি জেনে গেছে যে হামজা একজন ভারতীয় এজেন্ট। এর সত্যতা যাচাই করার জন্য সে এলিনাকে হুমকি দেয়। এলিনা তার ছেলের ভয়ে সত্যি কথা বলে দেয়। এখন সেই জুনিয়র সরাসরি মেজর ইকবালকে ফোন করে, আপনি যাকে মাথায় করে রেখেছেন সে আর কেউ নয়, একজন এজেন্ট। এখন যেহেতু হামজার সত্যি সামনে চলে এসেছে, সে তাকে নিজের আস্তানায় গোলাবারুদের সাথে ডাকে, কারণ আজ এখান থেকে কিছু জঙ্গিকে ভারতে যেতে হতো। হামজা সরাসরি সেখানে পৌঁছায়, কিন্তু মেজর আগে থেকেই হামজার ফিল্ডিং সেট করে রেখেছিল। কিন্তু হামজাও কম ছিল না, সে সেই অস্ত্রগুলোর মধ্যে বোমা লুকিয়ে রেখেছিল এবং আগে থেকেই নিজের এজেন্ট বন্ধুকে বলে রেখেছিল যে যদি আমি বাইরে না আসি তবে বোমা ফাটিয়ে দিও। এখানে যেমনই মেজর হামজাকে মারতে যাচ্ছিল তখনই সেই বোমা ফেটে যায়। এরই মধ্যে বালোচ নেতার এন্ট্রি হয়, যে মেজর ও তার লোকেদের মারার জন্য নিজের লোকেদের নিয়ে ঢুকেছিল। সে আগে থেকেই মেজরের ওপর রেগেছিল, তাই এখন সব দিক থেকে গুলি চলতে থাকে। এর সুযোগ নিয়ে মেজর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন হামজা তাকে ছাড়ার পাত্র নয়। সে তার পেছনে দৌড়ায়, কিন্তু এবার মেজর হামজাকে খুব মারে এবং বলে যে এবার আমরা দিল্লিকেও ইসলামাবাদ বানাব এবং তোমাদের দেশকে ধ্বংস করে দেব। এখন এই কথা শুনে হামজা যেন পাগল হয়ে যায় এবং সে চেন দিয়ে মেজরের পা-ই কেটে দেয়, আর তারপর তাকে টেনে নিয়ে পেট্রোল ট্যাঙ্কের সাথে বেঁধে দেয়। আর এখনও মেজরের অহংকার যায়নি, তাই হামজা তাকে জ্যান্ত পুড়িয়ে দেয়। এরপর সে সরাসরি এলিনাকে ফোন করে এবং বলে যে তার কাহিনী এটুকুই ছিল। সে তার কাছে ক্ষমা চায় এবং এক শেষ বিদায় জানিয়ে ফোন কেটে দেয়। কিন্তু ঠিক তখনই আইএসআই এর এন্ট্রি হয় এবং এবার তারা হামজাকে ধরে ফেলে। তারা তাকে খুব অত্যাচার করে এবং জিজ্ঞেস করে যে তোর বাকি এজেন্টরা কোথায়, কিন্তু হামজা মুখ খোলে না। কিন্তু এই মুহূর্তে আইএসআই প্রধানের কাছে অজয় সান্যালের ফোন আসে এবং তারা হামজাকে ছেড়ে দেওয়ার কথা বলেন। কিন্তু আইএসআই এর লোক তাকে ছাড়ার পাত্র নয় এবং এখন তারা দুনিয়ার সামনে বলবে যে তারা একজন ভারতীয় এজেন্ট ধরেছে, যা ভারতের বদনাম করবে। তাই এখানে অজয় সান্যাল নিজের চাল চালেন। তিনি আইএসআই প্রধানের কাছে একটি ভিডিও পাঠান। ভিডিওতে প্রধান ইসরায়েলি মন্ত্রীদের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং টাকার বিনিময়ে তাদের কিছু তথ্য দিচ্ছিলেন। কিন্তু ঠিক এই সময় ইসরায়েলিরা এই মিটিং গোপনভাবে রেকর্ড করে নিয়েছিল। আর এখন যদি এই ভিডিও বাইরে আসে তবে পুরো পাকিস্তান আইএসআই প্রধানের পেছনে পড়ে যাবে, কারণ পাকিস্তান ইসরায়েলকে শত্রু মনে করে এবং তারা তার স্ত্রী ও সন্তানদেরও জ্যান্ত পুড়িয়ে দেবে। এই ভয়ে প্রধান হামজাকে ছেড়ে দেয়। কিন্তু এক বড় প্রশ্ন যে যদি হামজাকে ছাড়ে তবে তার জায়গায় অন্য কাউকে ধরতে হবে, যাতে তারা জনগণকে দেখাতে পারে যে তারা এজেন্ট ধরেছে। তাই হামজা বলে যে তোমরা উজাইরের ওপর সব দোষ চাপিয়ে দিতে পারো এবং তাকে এজেন্ট বানিয়ে দাও। অর্থাৎ এখন উজাইর ফেঁসে গেল। এদিকে যখন হামজা সীমান্তে ফিরে আসে তখন সে এক বিশাল সারপ্রাইজ পায়। তাকে ফেরত পাঠাতে এক অনেক পুরনো ভারতীয় এজেন্ট এসেছিল এবং এটি আর কেউ নয়, জামিল ছিল। লয়ারি সেই জামিল। জামিল জানায় যে সে 40 বছর আগে পাকিস্তানে এসেছিল এবং তাকে এখানকার রাজনীতিতে ঢোকার জন্য পাঠানো হয়েছিল। পাশাপাশি সে যখন দাউদকে দেখেছিল তখনই তাকে মারার কথা ভেবেছিল, কিন্তু মারার চেয়ে বেশি জরুরি তাকে তরপানো। তাই আমি তাকে সেই কেমিক্যালই দিয়েছি যা তুমি দিতে যাচ্ছিলে। সেই কেমিক্যাল থেকে প্রথমে তার ফুড পয়জনিং হবে, তারপর ধীরে ধীরে তার সব অঙ্গ কাজ করা বন্ধ করে দেবে। আর সে এই কাজ 40 বছর আগেই করে রেখেছিল। যাই হোক, এখন এখান থেকে হামজা ওরফে জোশী সরাসরি ভারতে পৌঁছায় এবং সরাসরি অজয় সান্যালের সাথে দেখা করে। সে তাদের ধন্যবাদ জানায় যে সে দেশের জন্য অনেক কিছু উৎসর্গ করেছে এবং সে সবসময় তার জন্য তৈরি থাকবে এবং তাকে হোটেলে থাকার কথা বলেন। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় যে জোশী সেখানে নেই, কারণ সে তার গ্রামে নিজের পরিবারের সাথে দেখা করতে বেরিয়ে পড়েছে। সে সরাসরি নিজের বাড়ির সামনে পৌঁছায় এবং তার মা ও বোনকে দেখে। তাদের দেখে তার চোখে জল চলে আসে, কিন্তু সে নিজের কদম থামিয়ে দেয়, কারণ তার দেশের প্রতি কর্তব্য আগে আসে। সে জানে যে যদি সে তাদের সাথে দেখা করে তবে সে আর ফিরে যেতে পারবে না। এই কারণেই সে এখান থেকে নিজের কদম পিছিয়ে নেয়।
আর এই দৃশ্য আমাদের দেখায় যে কিভাবে একজন এজেন্ট নিজের সবকিছু ছেড়ে কেবল নিজের দেশকে অগ্রাধিকার দেয়। এরই সাথে কাহিনী এখানেই শেষ হয়ে যায়।